আলিপুর থেকে সৌমিত্র রায় রয়েছে আমাদের অপর প্রতিনিধি। সৌমিত্র, একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সর্বশেষ সাংবাদিক বৈঠক করে যেটা জানাচ্ছে যে এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় যত সময় এগোচ্ছে ততই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং উত্তর দিকে ক্রমশ তা এগিয়ে যাচ্ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা সর্বশেষ সাংবাদিক সম্মেলনে যেটা জানিয়েছে যে 8:30টার সময় তাদের যে পর্যবেক্ষণ ছিল, তারপর তারা সকাল 11:30টার সময় পর্যবেক্ষণ করেছে, কিন্তু সেই পর্যবেক্ষণে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। 8:30টার সময় যে অবস্থান ছিল ঘূর্ণিঝড়ের, 11:30টার সময় সেই অবস্থান রয়েছে। তোমাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই খেপুপাড়ার থেকে, বাংলাদেশের খেপুপাড়া আসতে পড়বে, তুমি জানো এই খেপুপাড়া থেকে 220 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে এই ঘূর্ণিঝড়। এবং বাংলাদেশের খেপুপাড়ায় যেমন আসতে পড়বে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপও এটি আসতে পড়বে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে এটি কত দূরে রয়েছে সেটাও আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে সেটা হচ্ছে সাগরদ্বীপে 210 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে এই ঘূর্ণিঝড়। এবং তারপর ক্যানিংয়েরটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, ক্যানিংয়ের থেকে 230 কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বে রয়েছে। এবং তোমাকে যেমনটা বললাম যে যত সময় গড়াবে এই ঘূর্ণিঝড় কিন্তু তত শক্তিশালী হবে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে ঘূর্ণিঝড় যে মুহূর্তে সমুদ্রের মধ্যে যতক্ষণ থাকছে, সেই সমুদ্রপৃষ্ঠ থেকে যখন স্থলভাগের দিকে আছড়ে পড়বে, সেই স্থলভাগের দিকে আছড়ে পড়ার সময় কিন্তু আরও বেশি শক্তি সঞ্চয় করে তার স্থলভাগে আছড়ে পড়বে। এবং তুমি যেমনটা বলছিলে যে এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তার গতিবেগ থাকবে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে। এই মুহূর্তে কলকাতায় সকাল থেকেই কখনো জোরে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, কখনো আবার বৃষ্টি থেমে যাচ্ছে। এই এবার আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে নিপুণভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের একেবারে একদম স্পষ্ট পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। হলদিয়া থেকে আমাদের প্রতিনিধি বিটনের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। বিটন, প্রচুর বৃষ্টি হচ্ছে লক্ষ্য করছি, কি পরিস্থিতি সেখানে আবহাওয়ার? দেবস্মিতা, তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম যে সকাল থেকে কখনো মাঝারি, কখনো হালকা, কখনো ঝিরঝিরে বৃষ্টি হলো। কিছুটা সময় আগে থেকে 10 থেকে 15 মিনিট আগে থেকে কিন্তু বৃষ্টিটা অতিমাত্রায় শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি হলদি নদী পাড়ে। ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো, পাশেই যে হলদি নদী, সেই হলদি নদী থেকে কিন্তু জলস্তর আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়ার কিন্তু সেখানে দাপট অংশ দেখা যাচ্ছে। এবং তুমি যে দেখতে পাচ্ছ এই হলদিয়া এলাকা জুড়ে, যেটা নদী তীরবর্তী এলাকা মূলত, সেই এলাকাগুলোতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে মাইকিং করে, মাইকে প্রচার করে কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে যারা নদী তীরবর্তী এলাকাতে বসবাস করেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো দেবস্মিতা, যে হলদিয়া বন্দর যেটা গুরুত্বপূর্ণ রয়েছে, এই হলদি নদীর তীরেই রয়েছে হলদিয়া বন্দর। সেই হলদিয়া বন্দরে যে কয়েকটি জাহাজ এখনো পর্যন্ত বাড়তে রয়ে গিয়েছে সেগুলোকে কিন্তু মোটা কাঁচি দিয়ে সেখানে বাঁধা হয়েছে এবং দুপুরের থেকে প্রত্যেকটি বাড়তে কিন্তু যে কার্গো হ্যান্ডলিং এর অপারেশন সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি হলদিয়া বন্দরের যে মূল প্রশাসনিক ভবন জহর টাওয়ার, সেখানেও কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেরকম ভাবে হলদিয়া পুরসভার তরফে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি টিমকে প্রস্তুত করে রাখা হয়েছে। কেননা তুমি জানো এর আগের যে সমস্ত আমফান বা ইয়াস বা ফনির সময় দেখা গিয়েছিল যে ঝড়ে গাছপালা ভেঙে সেখানে রাস্তাতে পড়ে থাকে, ফলে দুর্যোগে যারা আটকে যায় তাদেরকে রেস্কিউ করা তাড়াতাড়িভাবে সম্ভব হয় না। সেক্ষেত্রে এই হলদিয়া পুরসভার যে বিপর্যয় তারা কিন্তু যে করা, একদমই আমরা বুঝতেই পারছি চারপাশে কতটা প্রভাব পড়েছে।